সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের উপাচার্য ডক্টর মোহাম্মদ মাসুদ ও উপাচার্য ডক্টর শেখ শরীফুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাদের দুইজনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সিভিল ফ্যাকাল্টির ডিন হারুনুর রশিদকে ভারপ্রাপ্ত উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে। বুধবার রাত ১টায় ইউজিসি সদস্য অধ্যাপক তানজিম উদ্দিন খান আন্দোলনরত শিক্ষার্থীদের মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন পড়ে শোনান। তিনি বলেন, অনতিবিলম্বে সার্চ কমিটির মাধ্যমে এই দুটি পদে নিয়োগ প্রদান করা হবে। বিশ্ববিদ্যালয়ে মঞ্জুরি কমিশনের প্রতিনিধিরা অনশনরত শিক্ষার্থীদের জুস পান করিয়ে অনশন ভাঙান। পরে কুয়েটের শিক্ষার্থীরা ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে। সাভারের রানা প্লাজা প্রসঙ্গ। ফুলেল শ্রদ্ধায় সাভারের রানা প্লাজা ধসে হতাহতদের স্মরণ করছেন পোশাক শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে রানা প্লাজার সামনে হতাহত শ্রমিকদের স্মরণে নির্মিত বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে বিভিন্ন শ্রমিক সংগঠন। এই সময় তারা দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। ১২ বছর আগে ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে পড়ে। রানা প্লাজায় থাকা ৪টি পোশাক কারখানায় কর্মরত অন্তত ১,১৩৮ জন শ্রমিক প্রাণ হারান। আহত হন সহস্রাধিক শ্রমিক। রানা প্লাজা ধসের ঘটনায় দায়ের করা হত্যা ও ইমারত বিধির মামলার বিচার এখনও শেষ হয়নি। হত্যা মামলায় ৫৯৪ জনকে সাক্ষীর মধ্যে ৯৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় আহত ও পঙ্গু হওয়া পোশাক শ্রমিকদের অনেকে এখনও মানবেতর জীবনযাপন করছেন। এই ঘটনায় দায়ের করা কোনো মামলার বিচার শেষ না হয় হতাশ ভুক্তভোগীরা। পোশাক শ্রমিক সালমা বেগম কাজ করতেন রানা প্লাজার ৮ম তলায় নিউ স্টাইল লিমিটেডে। ২০১৩ সালে দুর্ঘটনার সময় চাপা পড়েন তিনি। পরে তাকে উদ্ধার করে স্থানীয় এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ২ সন্তান নিয়ে সাভারে একটি ভাড়া বাসায় আছেন সালমা বেগম। স্থানীয় গেন্ডা পাইকারি কাঁচা বাজার থেকে উচ্ছিষ্ট সবজি সংগ্রহ করে তা বিক্রি করছেন মহাসড়কের পাশে। ৮ বছর হাজব্যান্ড থেকে গেছে, একটা ছেলে একটা মেয়ে, মাদ্রাসায় দিয়েছি। ওদের মনে করেন যে ঠিকভাবে লেখাপড়াও করাইতে পারি না আমি। আজ কয় বছর ধরে কোনো জায়গাতে কোনো কিছুই পাইনি। এই যে ৫-৭ বছরে এখানে ভাগা বেচতে আসি, একটা মানুষও আসে খোঁজ নিলে না যে আসলেই তো কিন্তু ওষুধ নিয়ে যায়, কি অবস্থায় আছে না আছে। শুধু সালমা নন, তার মতো আরও অনেক আহত শ্রমিকদের অভিযোগ তারাও পর্যাপ্ত ক্ষতিপূরণ পাননি। ন্যায্য বিচার এ পর্যন্ত পাইলাম না। ন্যায্য আমরা যে শারীরিকভাবে যে ক্ষতিপূরণটা এটাও আমরা পাইলাম না। যেটা কোনো বিচার নাই, কোনো কিছুই নাই, এটাই আর শুনিয়ে লাভ কি আর শুনিয়ে লাভ। এদিকে শ্রমিক নেতারা বলছেন, রানা প্লাজা ধ্বংসের ১২ বছর হয়ে গেলেও দোষীদের এখনো বিচার হয়নি। এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি, ভবন মালিক রানা এবং ওই গার্মেন্টসের যারা মালিক ছিল, তারা কিন্তু সবাই দায়ী। তো তাদেরকেও বিচারের আওতায় তাদের বিচার নিশ্চিত করা হয়নি এবং শাস্তিও নিশ্চিত করা হয়নি। ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারের ৯ তলা ভবন রানা প্লাজা ধসে পড়েছিল। ইট কংক্রিটের নিচে চাপা পড়ে মৃত্যু হয় ১,১৩৮ জন শ্রমিকের। আহত হন সহস্রাধিক শ্রমিক। দীপ্ত, বার্তাকক্ষ। পরের প্রসঙ্গে, কুমিল্লার লাকসামে বিএনপি নেতার বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করা হয়েছে। বুধবার রাত 10:30টার দিকে গোবিন্দপুর ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার রবিউল হোসেন রবুর ঘর থেকে ৩৫০ কেজি চাল উদ্ধার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ। রবিউল হোসেন রবু গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম জানান, এক আত্মীয়ের ঘরে ধান বলে চালের বস্তাগুলো রেখেছিলেন রবিউল। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা 999-এ কল করেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে ডিলার রবিউলকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রবিউলকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বাতিল করা হয় তার ডিলার লাইসেন্স। মিয়ানমারের আরাকান আর্মির সদস্যদের বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে যাওয়ার ঘটনাটি চিন্তার বিষয়। স্থানীয় প্রশাসনের উচিত ছিল তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা। এমন মত দিয়ে নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরী বলছেন, আরাকান আর্মির ওই সদস্যরা সীমান্ত পার হয়ে গেছে না এখনো রয়ে গেছে, তাও ভাবতে হবে প্রশাসনকে।
মিয়ানমারের রাখাইন ভিত্তিক বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এরই মধ্যে রাজ্যের বেশিরভাগ শহর দখল করে নিয়েছে এই সশস্ত্র বাহিনী। সংবাদ মাধ্যমের খবরে বলা হচ্ছে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার আরাকান আর্মির দখলে। দেশটির সেনাবাহিনীর সঙ্গে তাদের সংঘর্ষ এখনও চলছে, আর এর উত্তেজনা ছড়িয়েছে বাংলাদেশ সীমান্তেও। মিয়ানমার থেকে যখন বারবার যুদ্ধের উস্কানি দেয়া হচ্ছে, ঠিক এমন অবস্থায় বাংলাদেশের ভেতরে ঢুকে উৎসব করে গেল আরাকান আর্মির সদস্যরা। গত ১৬ ও ১৭ এপ্রিল বান্দরবানের থানচি উপজেলায় ওয়াটার ফেস্টিভ্যাল বা জলকেলিতে অংশ নেন তারা। নিরাপত্তা বিশ্লেষক ইশফাক ইলাহি চৌধুরীর মতে, সীমান্ত এলাকায় উভয় প্রান্তের মানুষের জাতিগত, সামাজিক ও সাংস্কৃতিক যোগাযোগ থাকতে পারে, তবে বর্তমান পরিস্থিতি বিবেচনায় এটি হালকাভাবে দেখার সুযোগ নেই। স্থানীয় প্রশাসন উচিত ছিল এটা খোঁজখবর নেওয়া, দরকার হলে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা, আটক করা। তাদেরকে যদি ডেকে আনা হয় এবং তাদেরকে আতিথেয়তা দেওয়া হয়, অর্থাৎ তাদের ওখানে একটা তাদের সমর্থন গোষ্ঠী আছে, সেটা চিন্তার বিষয়। এবং তারা কিভাবে আসলো এবং কিভাবে চলে গেল, এবং তারা কেউ আমাদের মিডিয়ার নজরে আসলো অথচ সরকারের নজরে আসলো না, তারা সীমান্ত অতিক্রম করে আবার চলে গেল, অথবা সীমান্তের কোথাও আছে তারা, এখন আই ডোন্ট নো। অনেক এলাকা যেটা বললাম এখনও দুর্গম, এখন সেখানে কি হচ্ছে আমরা হয়তো জানি না। তার মতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের স্বার্থে আরাকান আর্মির সঙ্গে বাংলাদেশ সরকারকে যোগাযোগ রাখতে হবে। যেহেতু তারা সীমান্তের জাস্ট ওপারে বসে আছে, তো তারা এবং ওই এলাকাটা যদি তারা ভবিষ্যতে কন্ট্রোল করে, সুতরাং আমাদের অফিসিয়ালি না হলেও আনঅফিসিয়ালি তাদের সাথে যোগাযোগ করতে হবে। তারা কিন্তু তখন বলেছিল যে আমরা নীতিগতভাবে রোহিঙ্গাদের ফেরত দিব যদি তারা, আমরা জানি যদি তারা আমাদের, যদি ছিল একটা যে যদি তারা আমাদের নাগরিক হয়ে থাকে। নিরাপত্তা ইস্যুতে মিয়ানমার বাংলাদেশ সম্পর্ক জটিল হয়ে যাচ্ছে, তাই সরকারকে রাজনৈতিকভাবে শক্তিশালী হতে হবে বলেও মনে করেন তিনি। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিতে শুরু করেছে ভারত। পাকিস্তানিদের জন্য সার্ক ভিসা নিয়ে ভারত ভ্রমণের সুবিধা বাতিল সহ এ পর্যন্ত 5টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ঘোষণা করেছে তারা। জম্মু কাশ্মীরের পাহেলগামে হামলায় ২৬ জন নিহতের ঘটনাকে ভারতেরই ফলস ফ্ল্যাগ অপারেশন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। মঙ্গলবারের এই ঘটনায় প্রমাণ ছাড়াই পাকিস্তানকে দায়ী করা হচ্ছে বলেও দাবি তাদের। এই হামলার প্রাথমিক তদন্তে পাকিস্তানের কিছু গোষ্ঠীর সংযোগ পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ, তবে পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। হামলার জেরে পাকিস্তানের সঙ্গে থাকা অভিন্ন নদী সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি বাতিল করেছে ভারত। ব্রিটিশ শাসন থেকে মুক্ত হওয়ার পর ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ সিন্ধু নদের পানি বণ্টনের বিষয়ে দেশ দুটি চুক্তি করেছিল। দুটি দেশের মধ্যে নানা সময়ে বৈরী পরিস্থিতি থাকলেও সময়ে সময়ে এই চুক্তি নবায়ন হয়ে আসছে। এই চুক্তিটি স্থগিত করার অর্থ চুক্তি অনুযায়ী পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। নয়াদিল্লিতে অবস্থিত পাকিস্তানি দূতাবাসে প্রতিরক্ষা উপদেষ্টা, নৌ উপদেষ্টা এবং বিমান বাহিনীর উপদেষ্টাকে অবাঞ্ছিত ঘোষণা করা হচ্ছে। ভারত ছাড়ার জন্য তাদের 1 সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। ভারতীয় দূতাবাসের সদস্য সংখ্যা ৫৫ থেকে কমিয়ে ৩০ করা হচ্ছে। আটটারি ওয়াঘা সীমান্ত অবিলম্বে বন্ধ করে দেওয়া হচ্ছে। উপযুক্ত নথিপত্র নিয়ে যারা এই সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছেন তাদের ১ মে পর্যন্ত সময় দেওয়া হচ্ছে। তার মধ্যে এই সীমান্ত দিয়েই তাদের ফিরে যেতে হবে। সার্ক ভিসা অব্যাহতি প্রকল্প SVES এর অধীনে কোনো পাকিস্তানি নাগরিককে আর ভারতে প্রবেশ করতে দেওয়া হবে না। যে সমস্ত পাকিস্তানি এখন ভারতে আছেন ৪৮ ঘন্টার মধ্যে তাদের দেশ ছাড়তে হবে। বসে নেই পাকিস্তানও। পাল্টা পদক্ষেপ নিতে ন্যাশনাল সিকিউরিটি কমিটির জরুরি বৈঠক ডেকেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ। এই ছিল এখনকার মতো। বিকাল ৩টায় ফিরবো পরের সংবাদ নিয়ে। দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে।